কোথায় তুই? কেমন আছিস? তোর ফোন বন্ধ ছিল কেন? বাবা আমি হসপিটালে আছি। হসপিটালে? কেন, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি বাবা। তাহলে তুই হসপিটালে কি করছিস? বাবা ফাহিমের ফাহিমের কোনো খবর নেই আশমি, ওর কোনো খবর পাওয়া যাচ্ছে না। বাবা ফাহিম এই হসপিটালে ভর্তি আছে। আমার ভাই ভালো আছে তো? এত ডিটেলস তো শঙ্কর কিছু বলতে পারলো না। ও এখন হসপিটালে যাচ্ছে মা। ভাইজান ভাইজান ভাবিকে ফোন করবে না? ওকে ফোন করলে তো এখন টেনশন করবে। সারাক্ষণ শুধু আল্লাহর কাছে আপনার ছেলের জন্য প্রার্থনা করছে। এত কষ্ট করতে আমি কখনো কাউকে দেখিনি। এই যে, আপনি কেন আমার মেয়ের সম্পর্কে মিথ্যে প্রশংসা করছেন নার্স? মিথ্যে নয় স্যার, আমি নিজের চোখে দেখেছি। ওনার হাঁটা চলার শক্তিও ছিল না, তারপরও উনি ঠেলা গাড়িতে ঠেলে পেশেন্টকে এখানে নিয়ে এসেছে। ভুল ভুল দেখেছেন আপনি। আমার মেয়ে তো অপয়া, ওর জন্য ফাহিমের আজ এত বড় বিপদ। আমি ভুল দেখিনি স্যার, আমি নিজের চোখে দেখেছি। কেউ কাউকে অনেক ভালো না বাসলে এত কষ্ট করতে পারে না। আমি হলে তো পারতাম না। আমার ছেলে কোথায়? আমি আমার ছেলের কাছে যাব। পোস্ট অপারেটিভ রুম তো এদিকে, আসুন আমার সাথে আসুন। দেখি একটু বড় করে তাকান তো, একটু ডান। বন্ডে স্ত্রী হিসেবে সাইন করেছেন। এসব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি ম্যাডাম। ও বুঝতে পেরেছি, আসলে ওই সময় বন্ডে সাইন না করলে তার অপারেশন হতো না, আর অপারেশন না হলে তো ফাহিম সাহেবকে বাঁচানো যেত না। তাই হয়তো তিনি স্ত্রী হওয়ার নাটক করেছেন। আপনি ঠিকই বলেছেন। উনি হাসপাতালে নিয়ম ভেঙেছেন ঠিকই, কিন্তু মানবিক স্বার্থে বিচার করলে কাউকে বাঁচানোর জন্য যদি কেউ মিথ্যে বলে থাকে তাতে কোনো অন্যায় নেই। ডক্টর, আমার ছেলেকে কবে নিয়ে যেতে পারি? আজকেই নিয়ে যেতে পারবেন, কিন্তু উনি পায়ে আঘাত পেয়েছেন, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে, আর ওষুধগুলো নিয়ম মতো খাবেন। জি ঠিক আছে। আমি তাহলে ডিসচার্জ পেপারটা রেডি করছি, আপনার ফর্মটা পূরণ করে দেবেন।
শওকত, প্লিজ, আর কোনো কিছু বলবার প্রয়োজন নেই হুমায়ুন, অনেক হয়েছে। শওকত ভাই, ভাবির কথা কিছু মনে করবেন না। ফাহিমের চিন্তায় চিন্তায় ওনার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। ও, আজ না হয় মাথা ঠিক নেই, কিন্তু অন্যদিন তখন তো মাথা ঠিক ছিল নাকি? আমার মেয়ে আশমিতার কপালে শুধু অসম্মান আর অপমান জড়িয়ে আছে। শওকত, রেবেকার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জুতো মেরে গরুদান করার কোনো প্রয়োজন নেই হুমায়ুন। আমার মেয়েটা নিজের জীবনের তোয়াক্কা না করে ফাহিমকে বাঁচালো, আর বদলে কি পেল? বাবা বাবা বাদ দাও না, চলো আমরা এখান থেকে চলে যাই। আশমিতা, ভাবির হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। তুমি তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। ঋণী হওয়ার কোনো প্রয়োজন নেই। ফাহিম আমার হবু দুলা ভাই, এই জন্যই ওর প্রতি আমার কিছু কর্তব্য আছে। আমি যা করেছি ওর প্রতি সেই কর্তব্য থেকেই করেছি। তবু তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। তোমার জন্য যদি আমরা কিছু করতে পারতাম তাহলে খুব খুশি হতাম। বলো বলো, তুমি কি চাও? কোনো কিছু পাওয়ার লোভে আমি এসব করিনি আঙ্কেল, তাই আমার কিচ্ছু চাই না। আর মায়ের কাছে শুনেছি আপনি বাবাকে চাকরি দিয়েছেন, আপনার জন্যই আমরা দুবেলা দুমুঠো খেতে পাই, আমাদের মাথা গোজার ঠাঁই আছে। আপনার কাছে বরং আমরা ঋণী। না না, শওকত তার নিজের যোগ্যতা বলেই চাকরি পেয়েছে। ঠিক আছে, তুমি যখন সত্যি কিছু দিতে চাও তখন আমি অস্মিতার হয়ে কিছু চাইবো, দেবে? বাবা তুমি কি চাও? বলো শওকত, কি চাও? যদি সত্যি কিছু দিতে চাও অস্মিতাকে, তাহলে আমার মেয়েকে যেন আর তোমাদের কাছে অসম্মানিত হতে না হয়। ও বারবার তোমাদের পরিবারের কাছ থেকে অপমানিত হয়েছে। আমার মেয়ের অপমান আমি আর সহ্য করব না। আশমিতা, আমি আবার রেবেকার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না না আঙ্কেল, আপনাকে ক্ষমা চাইতে হবে না। বড়দের হাত ছোটদের দোয়ার জন্য ওটা উচিত, ক্ষমা চাওয়ার জন্য নয়। অস্মিতা, চল, এখানে আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই। এই ওষুধটা খেয়ে নিন, এখন আর কোনো ওষুধ নেই, খাবারের পর আবার। মা, বাবা সারিয়া চাচ্ছ কোথায়? আচ্ছা, বাইরে আছে, আসছি। বারবার চেষ্টা করেও পাচ্ছিলাম না, আমাদের খুব টেনশন হচ্ছিল। আসলে বাবা, ঝামেলার সময় ফোনটা পড়ে গিয়ে ব্যাটারিতে কি জন্য হয়েছে, তারপর থেকে আর চার্জ হচ্ছে না, তাই অফ হয়ে আছে। আমি আর ওকে এখানে রাখতে চাই না, আমি বাসায় নিয়ে যাব, আমাদের সাথে থাকবে। কিন্তু ডাক্তার ওকে ডিসচার্জ না করলে তুমি তো এখান থেকে নিতে পারছো না। ডাক্তারের সাথে আমার কথা হচ্ছে, ডিসচার্জের সব পেপার রেডি করছি। বাবা সারিয়া চাচ্ছ কোথায়? ও ডাক্তার সাহেবের সঙ্গে কথা হচ্ছে। ও,
তুমি যাও না, ডিসচার্জের ফর্মালিটিসগুলো একটু দেখো। আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে যেতে চাই। শাহরিয়ার আছে না, ওই এগুলো দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওষুধগুলো প্যাক করে ফেলি। তুমি ওকে একটু ড্রেস চেঞ্জ করতে হেল্প করো। হ্যাঁ ভাই কেমন আছিস বাবা? ভালো চাচ্ছো? শাহরিয়ার শোনো, ওর ডিসচার্জের যে ফর্মালিটিসগুলো করা দরকার ওগুলো একটু করে ফেলো। চল। জি ভাই, আমি অলরেডি করে ফেলেছি। আমি ডিসচার্জ পেপারও নিয়ে নিয়েছি, কিন্তু কিন্তু কি? কার টাকা এগুলো? এগুলো আস্মিতার টাকা। আস্মিতার টাকা? জি ভাবি। ওর টাকা তোমার কাছে কি করে এলো? কাউন্টারে গিয়ে আমি শুনলাম যে আস্মিতা গতকালকে ফাহিমকে অ্যাডমিট করানোর সময় বেশ কিছু টাকা অ্যাডভান্স করে ফেলেছে। এখন আমি টাকাগুলো নিয়ে এসেছি। যাও, তুমি আস্মিতাকে টাকাগুলো ফেরত দিয়ে এসো। কিন্তু ভাইজান ওরা তো চলে গেছে। ওরা তো গেছে, খুব বেশিক্ষণ হয়নি, বেশি দূর যায়নি। যাও তুমি। আমার সমস্ত প্ল্যানে পানি ছেড়ে দিল। কোথায় ভেবেছিলাম ফাইম মারা গেলে ভাইজান ভাবি শোকে ডুবে থাকবে, আর এই সুযোগে আমি সম্পত্তিটা দখল করে নেব। আর এই মেয়ে কিনা ফাইমের রক্ষা কবচ হিসেবে দাঁড়ালো। না, চাটা খাও। তুমি না এত কষ্ট করে এই খবরের কাগজে যে খবরটা খুঁজছো সেটা আমার কাছে আছে। তো তোমার কি মনে হয় আমি কি খবর খুঁজছি? ফাইমের খবর? হ্যাঁ, ঠিক ধরেছ। আমি দেখতে চাচ্ছি যে ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। আর তাছাড়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে, খবর তো বেরোবেই। মরলে তো বেরোবে, বেঁচে আছে কাল সাপের বাচ্চা। সুতরাং কষ্ট করে এরকম খুঁজে খুঁজে খবরটা নিজের চোখে কষ্ট দিবে। নাও চাটা খাও। হ্যাঁ, ভেবেছিলাম পলিটিক্যাল পার্টির কল্যাণে পথে কাটাটা দূর হবে, তা কিছুই হলো না। তো কোথায় আছে ফাহিম? মায়ের কাছে শুনলাম হসপিটালে ভর্তি আছে। মাথার পায়ে আঘাত পেয়েছে, মাথার জন্য নাকি ছোট একটা অপারেশনও হয়েছে। কি হয়েছিল ওর? ওই যে পার্টির গন্ডগোলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তারপর মার খেলো। তা ওকে হসপিটালে কে নিয়ে গেল? শুনলে তুমি চমকে উঠবে। কে? আস্মিতা। আস্মিতা? এই মেয়ে তো আমাদের সর্বনাশ করে ছাড়বে। মা বলল আর মাত্র 10 মিনিট নাকি রাস্তায় পড়ে থাকলে ফাইভ মারা যেত। কিন্তু ওই আবার আস্মিতা, ওই আস্মিতা নাকি ফাইমকে রাস্তায় ওইভাবে পড়ে থাকতে দেখে ওর পুরনো প্রেম আবার জেগে উঠল। গাড়ি অ্যাম্বুলেন্স কিছু না পেয়ে ঠেলা গাড়িতে করে ওকে হসপিটালে নিয়ে গেছে। আস্মিতা, আস্মিতা, আস্মিতা! আরে এই মেয়ে তো আমার সমস্ত প্ল্যানে পানি ছেড়ে দিল। কোথায় ভেবেছিলাম ফাইম মারা গেলে ভাইজান ভাবি শোকে ডুবে থাকবে, আর এই সুযোগে আমি সম্পত্তিটা দখল করে নেব। আর এই মেয়ে কিনা ফাইমের রক্ষা কবচ হিসেবে দাঁড়ালো। আমার না ভীষণ টেনশন হচ্ছে। ভাবি না আবার এ মেয়েকেই ফাইমের পো করে এবারের পো করে নিয়ে আসে, তখন তো এই মেয়ে আমাদের স্বপ্নের প্রাচীর হয়ে দাঁড়াবে। তুমি ঠিক বলেছ, একটা কিছু করতে হবে।
করবে? আরে বাবা কি করবো সেটাই তো বুঝতে পারছি না। কি করবে কি করবে? একটা ভালো প্ল্যান করো। ফাহিমকে ছাড়া তুমি যা ইচ্ছে তাই চাইতে পারো, টাকা পয়সা যা খুশি তুমি চাও, আমি তোমাকে দেবো। টাকা পয়সা গহনার লোভ যে আমার নেই। কাঁদিস না মা, মানুষজন না জেনে না বুঝে অনেক কথাই তো বলে, কিন্তু তুই তো জানিস তুই কেমন, তাই এসব ভুল কথাকে তুই কখনো গুরুত্ব দিবি না। দুঃখ কষ্ট অপমান এগুলোকে গুরুত্ব না দিলে না এরা ক্ষমতাহীন হয়ে যায়। আমি ঠিক আছি বাবা। সে তো আমি দেখতেই পাচ্ছি তুই কেমন আছিস। শোন মা, চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। তোর মা আর বোন তো তোকে না দেখলে শান্তি পাচ্ছে না মনে। কিন্তু এখানে তো কোনো সিএনজিও দেখছি না। বাবা, সামনে গেলে মনে হয় সিএনজি পাওয়া যাবে। চলো আমরা একটু এগিয়ে সামনে যাই। না না না, তুই কাল অনেক পরিশ্রম করেছিস, তুই বরং এখানে অপেক্ষা কর। আমি এগিয়ে গিয়ে দেখি যে কোনো সিএনজি নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, তুই থাক। যাওয়ার আগে যদি ফাহিমকে একটা বারের জন্য দেখতে পেতাম, ও এখন কেমন আছে ডাক্তারের কাছে জানার সুযোগও হলো না। আস্মিতা, আন্টি এখানে কি করছে? ও, অপমান করার কিছু বাকি আছে বুঝি। আস্মিতা যেও না, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি ফাহিমের সাথে দেখা করার জন্য। আমি আসলে ফাহিমের সাথে সম্পর্ক রাখতে চাইনি। আমি তো ওর চোখে খারাপ হতে চেয়েছিলাম যাতে ও আমাকে ভুলে যায়, কিন্তু রাস্তায় ওকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমি মুখ ফিরিয়ে পালিয়ে যেতে পারলাম না। তাই এজন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। কি বলছো তুমি? আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আপনি কেন ক্ষমা চাইবেন? আমি না জেনে না বুঝে তোমাকে কত খারাপ কথা বলেছি। তুমি আমার ফাহিমকে বাঁচিয়েছো, আর আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। দোষ তো আমার। আমি আপনার মনে জায়গা করে নিতে পারিনি। আমি আপনার চোখে নিজেকে ভালো প্রমাণ করতে পারিনি। এটা নাও। থ্যাংক ইউ। আস্মিতা, ফাহিম আমার জান। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না। তুমি ওকে বাঁচিয়েছো, একভাবে আমাকেও বাঁচিয়েছো। তুমি বলো কি চাও তুমি? আঙ্কেলও আমাকে কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি তো কিছু পাওয়ার লোভে ফাহিমকে বাঁচাইনি। আমি ফাহিমকে ভালোবেসেছিলাম, আর এজন্যই আমি ওকে বাঁচিয়েছি। তবু আমি তোমাকে কিছু একটা দিতে চাই। কি চাও তুমি বলো? যদি ফাহিমকে চাই, দিতে পারবেন? ফাহিমকে ছাড়া তুমি যা ইচ্ছে তাই চাইতে পারো, টাকা পয়সা যা খুশি তুমি চাও, আমি তোমাকে দেব। টাকা পয়সা গহনার লোভ যে আমার নেই। আই এম সরি, আমি ফাহিমকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তাহলে আর কিচ্ছু দিতে হবে না। তারপর কখনো যদি কিছুর প্রয়োজন হয় আমাকে জানিও।
রেশমি, রেবেকা ভাবি কেন এসেছিল? বাবা সরি বলতে এসছি। জুতো মেরে গরু দান। বাবা প্লিজ তুমি রাগ করো না, উনি আমাকে পছন্দ করেন না তাই এসব বলেছেন, আর যাকে আমরা অপছন্দ করি তার সব কিছুই খারাপ লাগে। আমি আর শাহরিয়ার আর তোর মাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? আসলে তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে তোর মার মাথাটা ঠিক নেই। ফাহিম, তুমি কি মনে করো বলো তো? আমার এই যে এত ফিলিংস তোমার জন্য, এগুলো আমাকে আন্টি শিখিয়ে দেয়? আন্টি শেখানো সব, মানে আন্টি ডায়লগ লিখে দিল আর আমি এসে ডেলিভার করলাম। তাই তো মনে হচ্ছে। তোমার ভুল মনে হচ্ছে ফাহিম চৌধুরী। আমি ফাহিমের বিয়েটা জলদি দিতে চাই, কারণ পুষ্পিতা তাহলে এই বাড়িতে চলে আসবে, আমার ছেলে আমার চোখের সামনে থাকবে, ফ্যাক্টরির আশেপাশে ওকে আর থাকতে হবে না। আর আমি চাই না আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে থাকুক।